আজ খুব সকালবেলা স্নান সেরে আমি আর আমার স্কুলের বন্ধু অঙ্কন বেরিয়ে পড়েছি ফুল্লরা মায়ের দর্শনে। বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত হলেও এই ফুল্লরা মায়ের দর্শনে দুর্ভাগ্যবশত সেই ছোটোবেলার পর আর কখনোই আসা হয়নি। ফুল্লরা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির। ফুল্লরা ভারতের 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। শান্তিনিকেতন থেকে বা আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরেই কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দির পেরিয়েই এই ফুল্লরা মায়ের মন্দিরে যেতে হয়। কঙ্কালীতলা মন্দিরে কিন্তু আমার ছোট থেকে প্রায়ই যাওয়া আসা। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে কঙ্কালীতলা মন্দিরও কিন্তু 51তম সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ, কারণ কঙ্কালীতলা মন্দিরে মায়ের কঙ্কালটি পড়েছিল। আসার পথে তোমাদেরকে কঙ্কালীতলা মন্দিরটাও একবার দেখাবো। কঙ্কালীতলা মন্দিরে ছোট থেকে আমার প্রায় যাওয়া আসা হলেও এই ফুল্লরা মায়ের মন্দিরে বয়স বাড়ার পর আমি প্রথমবার। আমাদের বাড়ি থেকে ফুল্লরাতলা মায়ের মন্দির যেতে যে রাস্তাটি পড়ে সেটি খুবই সহজ সরল এবং সুগম রাস্তা। এখানে অত জ্যাম বা ভিড় নেই। দুই পাশে তুমি ক্ষেত, জমি এবং প্রচুর প্রচুর গাছপালা দেখতে পাবে, যেটা দেখে তোমার খুবই ভালো লাগবে। তো প্রায় 30 কিলোমিটার দূরেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছি এবং তুমি যদি এই মন্দিরে কখনো আসতে চাও তাহলে বোলপুর থেকে সোজা তুমি লাভপুর লাইনের বাস ধরে কিংবা বাইকে করেও আসতে পারবে। মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের সবাইকে ফুল্লরা মায়ের দর্শনও করাবো এবং এই ফুল্লরা মন্দির সম্বন্ধে যে পৌরাণিক কাহিনী আছে এবং যে ইতিহাস আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা বড় হলেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা ঘরে বসেই মায়ের দর্শন করতে পারবে। এই হচ্ছে ফুল্লরা মন্দির ঢোকার সদর দরজা। এই মন্দিরের ভিতরে ঢুকতেই তুমি একটা ছায়াময় পরিবেশ দেখতে পাবে, যেখানে আশেপাশে সাধু সন্ন্যাসীদের সমাগম তুমি দেখতে পাবে। প্রকৃতি ঘেরা নিস্তব্ধ একটি জায়গা যেখানে তোমার খুবই ভালো লাগবে। তীর্থ ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান এই ফুল্লরা মায়ের মন্দির। লোকালয় থেকে কিছুটা দূরে কোপাই নদী ও মহাশ্মশানের কাছেই অবস্থিত এই ফুল্লরা মায়ের মন্দির। হিন্দু শাস্ত্রমতে 51তম সতীপীঠের 49তম সতীপীঠ হল লাভপুরের এই ফুল্লরা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে সতী মায়ের অধঃঅষ্ট অর্থাৎ নিচের ঠোঁটটি পড়েছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বাঁ হাতে মহাদেবের একটি বিশেষ মন্দির রয়েছে। মহাদেবের মন্দিরে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই মন্দিরের যে ইতিহাস বা যে পৌরাণিক ঘটনা আছে সেটা তোমাদেরকে বলি এবং আস্তে আস্তে তোমরা মন্দিরের পুরো দর্শন করো। প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। স্বপ্নে ওই সন্ন্যাসীকে এই অঞ্চলে এসে তার পুজো করার নির্দেশ দেন স্বয়ং মা, তবেই মোক্ষ লাভ হবে এই সন্ন্যাসীর। সেই সময় এই অঞ্চল ছিল এক দ্বীপের মতো। নির্দেশ পেয়ে এই স্থানে আসেন সন্ন্যাসী কৃষ্ণানন্দগিরি। এরপর কোনো এক মাঘী পূর্ণিমায় জয় দুর্গা রূপে মায়ের দর্শন পান তিনি। তারপর থেকেই তিনি মায়ের কথা চারিদিকে প্রচার করতে শুরু করেন এবং আস্তে আস্তে এই মন্দিরের নির্মাণ হয়। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পুজো করে জীবনে প্রতিষ্ঠিত হন। তারপর তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দির ছিল চুন সুরকির, পরবর্তীকালে তা কংক্রিটে পরিণত করা হয়। পুরোপুরিভাবে মন্দিরটি ঘুরে দেখতে দেখতে আমরা মন্দিরের পিছন দিকে যখন আসি তখন মন্দিরের পিছনে এই লেখাগুলি দেখতে পাই। এই লেখার মধ্যেও এই মন্দির এবং মায়ের সম্বন্ধে সম্পূর্ণ লেখা আছে। মন্দিরের চারিপাশেই কিন্তু আমরা টেরাকোঠার কাজ দেখতে পাই। এই টেরাকোঠার কাজের মাধ্যমে মন্দিরটি আরও পাশ্চাত্য এবং আরও ভারতীয় সংস্কৃতির নিদর্শন হিসাবে ফুটে উঠেছে।
মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা যে এই মন্দিরে ঠাঁই পেয়েছে সেটা দেখে আমি মুগ্ধ হলাম। এই যে স্থানটি দেখতে পাচ্ছ, এই স্থানটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। প্রাচীনকালে এই জায়গাটি অত্যন্ত জনশূন্য হওয়ায় এবং চারিপাশে জঙ্গলে ভর্তি থাকায় এখানে সাধকরা তন্ত্রমন্ত্র সাধনার জন্য আসতেন। এই বিশেষ স্থানটি ঠিক মন্দিরের পিছনের দিকে অবস্থিত। এই মন্দিরটি তোমাদেরকে পুরো জায়গাটা তোমাদেরকে দেখায়, পুরোপুরি গাছপালায় ভর্তি এবং খুবই ছায়াময় পরিবেশ। এটি হচ্ছে মন্দিরের ঠিক পিছনের দিক, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। পিছনের দিকে ঘুরতে ঘুরতেই আমাদের হঠাৎ মনে হলো যে আমরা এবার এই মন্দিরে মায়ের পুজো দিই, এবং মন্দিরের ঠিক মাঝেই একটি জায়গা রয়েছে যে জায়গাতে পুজোর সব সামগ্রী তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমরা কিছু পুজোর সামগ্রী কিনে মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য রওনা দিলাম। মন্দিরের যে স্থানে স্বয়ং মা বিরাজমান তার সামনের বারান্দায় আমরা পুজোর সামগ্রী নিয়ে পুজো দেব বলে দাঁড়িয়ে আছি। এখন তোমাদেরকে মায়ের দর্শন করাই। এই হচ্ছেন মা ফুল্লরা বা দেবী ফুল্লরা। এই যে মন্দিরের ভেতরে তুমি সিঁদুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডটি দেখতে পাচ্ছ, এটিই হচ্ছে দেবী মা। এই দেবী মায়ের মূর্তি বা এই শিলাখণ্ডটি কখনোই কেউ প্রতিষ্ঠা করেননি। কথিত আছে সময়ের সাথে সাথে এই শিলাখণ্ডটি অল্প অল্প করে বেড়ে উঠেছে। এরপর আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের পূজারীকে দিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। নাম এবং গোত্র ধরে আমার পুজো সম্পন্ন করার পরে মন্দিরের পূজারী মায়ের সিঁদুর আমার কপালে দিয়ে দিলেন। তারপরে আমাকে মায়ের চরণামৃত দিলেন এবং চরণামৃত দেওয়ার পরে আমি মায়ের প্রসাদ গ্রহণ করলাম। পুজো সম্পন্ন করার পরে আমি তোমাদেরকে এই মন্দিরের একটি বিশেষ জায়গা দর্শন করাবো। এই হচ্ছে সেই বিশেষ জায়গা। এটি কোনো সাধারণ পুকুর নয়। এই পুকুরটির নাম হচ্ছে দলদাল। এই পুকুরটি আসলে রামায়ণে বর্ণিত দেবীদহ নামে পরিচিত। এখান থেকে প্রভু রামচন্দ্রের আদেশে ভক্ত হনুমান পুজোর জন্য 108টি পদ্ম ফুল সংগ্রহ করেছিলেন। এই পুকুরের জলকে প্রণাম করে আমার মাথায় ঠেকিয়ে উঠে আসতেই স্কুলবেলার এক বান্ধবীর সাথে আমার দেখা হলো। নাম কাজল। কাজলের সাথে কিছুক্ষণ কথা হলো। কিছুক্ষণ কথা হওয়ার পরে আমরা আবার মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে গেলাম। তারপর কিছুক্ষণ আমরা মন্দিরের চারিপাশ ঘুরে দেখলাম। এটি মন্দির প্রাঙ্গণের একটি বিশেষ দরজা। কিছু প্রণামীর বিনিময়ে এই মন্দিরে মায়ের মহাপ্রসাদের আয়োজন আছে, তাই আমরা মহাপ্রসাদের বা মহাভোগ খাবো বলে আমরা কিছুক্ষণ এখানে আমি আর অঙ্কন বসে থাকলাম। তারপর আমরা এসে বসলাম মহাপ্রসাদ খাওয়ার জন্য বা ভোগ খাওয়ার জন্য। একজন বয়স্ক মানুষ আমাদেরকে শালপাতা দিয়ে গেলেন ভোগ খাওয়ার জন্য। এই ভোগের মধ্যে কি কি রয়েছে তাও আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেসব মানুষরা আসতে পারছো না তারা বাড়ি থেকে এই মহাভোগ দর্শন করো এবং প্রণাম করো। প্রথমেই পড়লো ভাত এবং একটা আলু তরকারি, তারপর ডাল, তারপর কিছুক্ষণ ভাত খাওয়ার পরে একটা পাঁচমেশালি সবজি, তারপরে লাস্টে পায়েস এবং চাটনিরও ব্যবস্থা ছিল। মহাভোগ খাওয়ার পরে আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে 51তম সতীপীঠের অন্য একটি সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরেও প্রবেশ করাবো এবং তোমাদেরকে দেখাবো, মায়ের দর্শন করানোর চেষ্টা করব। তো আস্তে আস্তে আমরা ফুললড়াতলা মন্দির ছেড়ে বেরিয়ে এসে আমরা মেন রোড, হাই রোড ধরলাম এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কঙ্কালী মায়ের দর্শনে। এদিকের চারিপাশটা গ্রাম্য পরিবেশ হওয়ায় প্রকৃতির আলতো ছোঁয়া যেন তুমি তোমার হৃদয়ে এবং শরীরে অনুভব করতে পারবে। কখনো সময় হলে অবশ্যই ফুললড়া মায়ের মন্দির এবং কঙ্কালী মায়ের মন্দিরে অবশ্যই এসো। আজকে গধূলিবেলা হয়ে উঠেছে, কিছুক্ষণ পরে হয়তো সন্ধে লেগে যাবে, তাই কঙ্কালী মায়ের মন্দিরটা কতটা দেখাতে পারবো তোমাদেরকে জানি না। তবুও তোমাদেরকে এই রাস্তায় এসেছি বলে অবশ্যই 51তম সতীপীঠের অন্যতম সতীপীঠ মা কঙ্কালীর মন্দির অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই মন্দিরে একটি বিশেষ শিব মন্দির রয়েছে, সেটিও তোমাদেরকে দেখাবো। তোমরা কমেন্টে জানাও
যদি তোমরা কঙ্কালী মায়ের মন্দিরে পুরো ব্লগ দেখতে চাও। আর এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে এখনই লাইক করে দাও এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা তীর্থক্ষেত্র বা মন্দির পরিদর্শনে আগ্রহী। কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করতেই জয় মা কঙ্কালী এই লেখাটি তোমরা দেখতে পাবে। রাতে এটিতে লাইটও জ্বলে। কঙ্কালীতলা মন্দিরের ঠিক সামনে একটি আই লাভ কঙ্কালীতলা লাইটিং সিস্টেমও আছে। এটি হচ্ছে সেই 51তম সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। চত্বরটি অনেকই বড়। মন্দিরের ঠিক পাশেই একটি পবিত্র কুণ্ড আছে, আর এই কুণ্ডটি জলের তলাতেই দেবী মায়ের কঙ্কালটি অবস্থিত। সৌভাগ্যবশত ওই কঙ্কালটির দর্শন আমি একবার পেয়েছিলাম, তখন বয়স 10 থেকে 12 বছর। কুণ্ডর জল পরিষ্কারের ক্ষেত্রে এবং কুণ্ডটিকে বাঁধানোর জন্য কুণ্ডর জল মেরে দেওয়া হয়েছিল, সেই জন্য দেবী মায়ের কঙ্কালটি দেখতে পাওয়া গিয়েছিল। তখন হাজার হাজার ভক্ত এই কঙ্কাল দর্শনে এসেছিল। আমিও তখন সৌভাগ্যবশত এই কঙ্কালটির দর্শন পেয়েছিলাম। মন্দিরটির ভিতরটা কিছুটা এরকম। আমি একদম মন্দিরের পুজোর ঘরের দিকে যাচ্ছি না আজকে। তোমরা নিচে কমেন্টে জানাও যদি তোমরা কঙ্কালীতলার পৌরাণিক ইতিহাস নিয়ে জানতে চাও এবং এই কঙ্কালীতলার পুরো ভ্লগ দেখতে চাও, তাহলে আমি অবশ্যই একদিন এসে তোমাদেরকে এই কঙ্কালীতলার পুরো ভ্লগ বানিয়ে দেখাবো। এখন তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি কঙ্কালীতলার সেই পবিত্র কুণ্ডটি। এই কুণ্ডের জলের তলাতেই দেবী মায়ের কঙ্কালটি অবস্থিত। মন্দির প্রাঙ্গণে কিছুটা দূরেই সাদা ফটফটে একটি মহাদেবের মন্দিরও রয়েছে। তোমরা এখানে এসে অবশ্যই বাবার আশীর্বাদ গ্রহণ করো। তো মায়ের এবং বাবার আশীর্বাদ নেওয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা রাস্তা অতিক্রম করেই আমরা পৌঁছে গেলাম বোলপুরের মকরমপুর, যেখানে আমার বাড়ি। মকরমপুরের ঠিক রাধা গোবিন্দ আশ্রম, এই হচ্ছে সেই রাধা গোবিন্দ আশ্রম। এই আশ্রমের সামনেই আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাও। যদি নতুন কিছু জানতে, শিখতে বা দেখতে পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। আজকের মতো এইটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো রেখো।